একটা গম্ভীর ছেলে যে কিনা একটা মেয়ের একরাশ হাসিতেই প্রেমে পড়ে যায় আর নিজেও হাসতে চেষ্টা করে। এরকমই একটা নতুন ড্রামা দ্য ল্যান্ড। এটা নেটফ্লিক্সের 2023 সালে প্রকাশিত হয়েছে। তো ড্রামার ফার্স্টেই আমরা সারাং নামের একটি মেয়েকে দেখতে পাই। সে কিং নামে একটা হোটেলে ইন্টারভিউতে গিয়েছে, কিন্তু সেখানে ইন্টারভিউর সময় তার হিলটা ভেঙে যায়। কিন্তু সে তার কনফিডেন্সের সাথে ইন্টারভিউ দেয়। সারাংকে সেখানে পিয়ানো বাজাতে বলা হয়, কিন্তু সেখানে কোনো পিয়ানোই ছিল না। তারপরেও সে তার উপস্থিত প্রতিতে পিয়ানো বাজায়, আর এটা দেখে ইন্টারভিউতে থাকা সবাই হাসতে থাকে। এরপর আমরা দেখি সারাং ওর বন্ধুদের সাথে বলতে থাকে যে এই চাকরিটা তার হবে না, কেননা এখানে গ্র্যাজুয়েট কমপ্লিট করা আর 1 বছরের অভিজ্ঞতা লাগবে। এরপর আমরা দেখতে পাই তার ফ্রেন্ডরা তাকে বলতে থাকে তুমি এত চিন্তা করো না। তার ফ্রেন্ডরা দুজনই কিং কোম্পানিতে কাজ করে, একজন এয়ারলাইন্সে আর একজন একটা শপে কাজ করে। এরপর আমরা দেখি ওরা পার্টি করতে যায়। এর পরের সিনে দেখা যায় পরদিন সকালে সারাংয়ের কাছে ফোন আসে। সেখানে ওকে জানানো হয় যে কিং কোম্পানি থেকে তাকে চাকরিতে নেওয়া হয়েছে। এটা শুনেও বিশ্বাসই করতে পারছিল না। এরপরে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে স্কাই ড্রাইভ করছিল। সে একটা বিল্ডিং এ ল্যান্ড করে, আর এই ছেলেটির নাম গোয়াং। আর এই ছেলেটি হচ্ছে আমাদের হ্যান্ডসাম হিরো, যে কিনা দেখতে অনেক চার্মিং আর হ্যান্ডসাম। সে এই কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য এসেছে, কিন্তু এই কথাটা কেউই জানে না। এরপর দেখা যায় ওদের সাথে ইন্টার্নশিপ করতে আসে একটি ছেলে যার নাম নো। সে গোয়াংকে বলতে থাকে আমাদের অনেক ভালোভাবে কাজ করতে হবে যাতে আমরা এখানে পার্মানেন্ট জব পেতে পারি, তাই তুমি কোনো উল্টাপাল্টা কাজ করতে যেও না। এরপর দেখা যায় ও একটা প্রিন্টিং মেশিনের কাছে গিয়ে গড়বড় করে ফেলে, আর সেখানে এসে ম্যানেজাররা ওকে অনেক কথা শোনাতে থাকে। এরপর দেখা যায় গোয়াং একজনকে ফোন করে আর বলতে থাকে নতুন প্রিন্টিং মেশিন দিতে। এটা শুনে ম্যানেজার বলতে থাকে তুমি কে? তখন ও বলে আমি গোয়াং। তখন ম্যানেজার বলে তুমি কি আমাদের মালিকের ছেলে কিনা? তখন গোয়াং বলে হ্যাঁ, আমি এখানে ইন্টার্নশিপের জন্য এসেছি, আর তোমার একটা ম্যানেজার আমাকে এখান থেকে বের করে দিয়েছে, তাই আমি কাল থেকে আর আসবো না। তখন সবাই গোয়াংকে সরি বলতে থাকে। এরপর আমরা দেখি গোয়াং নোকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তাকে তার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। এরপর দেখা যায় গোয়াং এর বাবা এগুলা জেনে খুব একটা পছন্দ করে না। সে গোয়াংকে রাগ করতে থাকে। তখন গোয়াং বলে আমি এখানে থাকতে চাই না, আমি বাইরের দেশে পড়াশোনা করতে যেতে চাই। সেখানে আমরা গোয়াং এর বোনকেও দেখতে পাই। গোয়াং এর বোন গোয়াংকে পছন্দ করে না। সে চায় না ও কিং কোম্পানির কোনো কিছুতেই থাকুক, তাই ও ওকে বলে তুমি বাইরের দেশে চলে যাও। এরপরে আমরা সারাংকে দেখতে পাই। সারাং জয়েন হয়ে গিয়েছে। ওইখানে ওদের অনেক কাজ শেখানো হচ্ছে, কিভাবে কাজ করতে হবে। আর সারাংকে বলা হয় তোমরা সবসময় হাসি মুখে থাকবে, যে কোনো পরিস্থিতিতেই হাসি মুখে থাকবে। এরপর আমরা দেখি সারাং অনেক সুন্দর হয়, ওর স্টাফরা ওর সাথে ভালো ব্যবহার করে না, ওকে অনেক নোংরা কাজ করতে দেয়। তারপরেও সারাং হাসি মুখে সেগুলো করতে থাকে। এরপরে দেখা যায় সারাংকে জিম ক্লিন করার কাজ দেওয়া হয়। সেখানে ক্লিন করতে গিয়ে একটা লোক সারাংয়ের দিকে অনেক খারাপভাবে তাকাতে থাকে আর একটা নোট লিখে পাঠায় যে আমি কালো টি শার্টে আছি, আমার সাথে এসে দেখা করো। তারপরে দেখা যায় সারাং কালো টি শার্ট পরা লোকটির কাছে যায় আর গিয়ে ওই মেশিনটি বন্ধ করে দেয়। লোকটি পড়ে যায়। এরপর দেখা যায় সেটা আর কেউই না গোয়াং। তখন সারাং গোয়াংকে অনেক কথা শোনাতে থাকে আর গোয়াং বলে তুমি কি আমাকে চিনো কিনা, আর এই ধরনের কোনো নোটই তো আমি তোমাকে দেইনি। এরপর দেখা যায় সারাং অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে আমরা দেখতে পাই গোয়াং বাইরের দেশে চলে যায় পড়াশোনা করার জন্য। সেখানে গিয়ে তার পড়াশোনা কমপ্লিট হয়ে যায় আর তার একটা চিঠি আসে। এই চিঠির জন্যই সে আবার কোরিয়াতে ফেরত যেতে চায়। আর এদিকে আমাদের গোয়াংও অনেক ভালো কাজ করতে থাকে আর এই জন্য তাকে প্রমোশনও দেওয়া হয়। গোয়াং কোরিয়াতে ফিরে আসে। তার এই ফিরে আসাটা তার বোন পছন্দ করে না। এরপর দেখা যায় তার একটা লেকচার থাকে কিং গ্রুপের উদ্দেশ্যে। সে এত বছর পরে ফিরে এসেছে, এই জন্য সেখানে অনেক লোক থাকে, কিন্তু সে তার ফোনটা রুমেই ফেলে আসে। সারাং ওই ফোনটা নিয়ে আসতে যায়, কিন্তু সারাংয়ের পেট খারাপ থাকে, এই জন্য সে রুমের ওয়াশরুমটি ব্যবহার করতে থাকে। আর ওই মুহূর্তে গোয়াংও চলে আসে। গোয়াং সারাংকে দেখে ফেলে আর সারাং তো অনেক লজ্জা পেয়ে যায়।
গোয়াং তো সারাংকে দেখে চিনে ফেলে। সে চিনে ফেলে এই মেয়েটা আমাকে ফেলে দিয়েছিল আর অনেক কথা শুনিয়েছিল। এরপর দেখা যায় তাদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই গোয়াং সেই লেকচারটি দিতে চায়, কিন্তু সেখানে সবাই হাসতে থাকে। তার এই হাসি মুখ দেখে অনেক অসহ্য লাগে। সে এত হাসি মুখ পছন্দ করে না। সেখানে সারাংও থাকে। সারাংয়ের কাজ এত ভালো, তাই এখানে শুধু তাকেই ইনভাইট করা হয়েছে। আর তাকে প্রমোশনও দেওয়া হবে। কিং দ্য ল্যান্ডে তাকে প্রমোট করা হবে। এর পরের সিনে আমরা দেখতে পাই গোয়াং এর একটা ইন্টারভিউ এর কথা চলতে থাকে। সেখানে সে সারাংকে নিয়ে যেতে চায়, কিন্তু সারাং ফার্স্টে রাজি হয় না। পরে দেখা যায় তার পার্মানেন্ট সেক্রেটারি নো তাকে কনভিন্স করার চেষ্টা করে। এরপর দেখি সে রাজি হয়ে যায়। আর এদিকে এত বছরে আমাদের সারাংয়ের একটা বয়ফ্রেন্ডও হয়ে গিয়েছে, কিন্তু তার বয়ফ্রেন্ডের সাথে তার খুব একটা ভালো সম্পর্ক নেই, কারণ তার বয়ফ্রেন্ড তাকে সময় দেয় না। অন্য মেয়েদের সাথে সে বেশি সময় কাটায়। এর পরের সিনে আমরা দেখি ওরা সেই ইন্টারভিউ এর জন্য একটা দ্বীপের দিকে যায়। ওই দ্বীপে যাওয়ার পরে সেখানে ইন্টারভিউ শুরু হয়। সারাং গোয়াংকে প্রশ্ন করতে থাকে। সেখানে তার মা সংক্রান্ত প্রশ্ন করা হয়, আর তার মা সংক্রান্ত প্রশ্ন শুনে সে ইন্টারভিউ থেকে চলে যায়। ইন্টারভিউটি লাইভ চলছিল, সবাই সেটা দেখতে পাচ্ছিল। আর সেইখানে গোয়াং আবার ফিরে আসে। তার বড় বোন এই কাজ করেছে, সব প্রশ্নই তার মা সংক্রান্ত করেছে। সে তার মাকে পছন্দ করে না, আর এই জন্যই তার বড় বোন এই কাজটা করেছে, যাতে সে সবার সামনে অনেক এম্বারেস ফিল করে। এরপর আমরা দেখতে পাই সারাং ওর উপস্থিত বুদ্ধি দিয়ে শোটি শেষ করে। এরপর ওদের ফটোশ্যুট থাকে। ওদের ফটোশ্যুটে গোয়াং হাসতেই পারে না। তাকে বারবার হাসতে বলা হয়, কিন্তু সে হাসতেই পারে না। তখন দেখা যায় ফটোশ্যুটের ওরা বলে কোনো সমস্যা নেই, আমরা এডিট করে এটা ঠিক করে নিব। এরপরে আমরা দেখতে পাই ওদের ফটোশ্যুটের জন্য সিতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে একটা শিপ নষ্ট হয়ে যায়। এই জন্য পাশের একটা দ্বীপে ওদেরকে নামিয়ে দেওয়া হয়। অনেক রাত হয়ে যায়, আর আমাদের গোয়াং তো ভয় পেতে থাকে। কিন্তু সারাংয়ের সাথে সে সাহসী ভাবার চেষ্টা করে, নিজেকে সাহসী দেখানোর চেষ্টা করে। আর সেই মুহূর্তে সেখানে একটা মহিলাকে দেখতে পায়। সে তো ওই মহিলাটিকে দেখে বেহুশ হয়ে যায়। এরপরে যখন তার চোখ খুলে সে দেখতে পায় দুজন ওর দিকে আক্রমণ করতে আসছে। তখন ও জানালা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর এটা তো সারাং দেখে ফেলে। দেখে ও হাসতে থাকে আর বলতে থাকে যে তুমি দরজা দিয়েও আসতে পারতে। এরপর আমরা দেখি ওরা সেইখানে ডিনার করতে বসে। দেখা যায় তাদের মিলের মধ্যে এমন কিছু দেওয়া থাকে যেটা খেয়ে ওরা ড্রাঙ্ক হয়ে যায় আর উল্টোপাল্টা কথা বলতে থাকে। সারাংও উল্টোপাল্টা কথা বলতে থাকে, ও হাসতে থাকে। গোয়াং এটা দেখে রেগে যায় আর বলতে থাকে তুমি এত হাসো কেন, একটু কম হাসো। গোয়াংয়ের ওর ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায়, কিন্তু সারাংয়ের সামনে ও এগুলো কিছুই বলে না। ও এক দৃষ্টিতে সারাংয়ের দিকে তাকিয়ে থাকে। ওর হাসি মুখটা কেন জানি ওর অনেক ভালো লাগছিল। পরদিন সকালে ওরা দ্বীপটি ভালো মতো ঘুরে দেখে। দ্বীপটি অনেক সুন্দর ছিল, ওদের অনেক ভালো লাগতে থাকে। এরপর আমরা দেখি দ্বীপে থাকা ওই মহিলাটি ওদেরকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু সারাংয়ের উপস্থিত বুদ্ধি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর দেখা যায় গোয়াংয়ের বাবা তো অনেক রেগে যায়। সে বলতে থাকে তুমি লাইভের মধ্যে এরকম একটা কাণ্ড করেছো। এরপর দেখা যায় গোয়াংয়ের বাবা সারাংকে এসে শাবাশি দিতে থাকে আর বলতে থাকে তোমার জন্যই লাইভটা ভালো মতো হয়েছে। এরপর আমরা দেখতে পাই তাকে কিং দ্য ল্যান্ডে প্রমোট করে দেওয়া হয়। তখন আমাদের সারাং তো অনেক খুশি হয়ে যায়। আর এইদিকে আমাদের গোয়াং তো হাসতেই জানে না, কিন্তু সে একটি হাসিতেই প্রেমে পড়ে গিয়েছে। সারাংয়ের হাসি মুখটি গোয়াংয়ের শুধু মনে পড়তে থাকে। সে শুধু তার ওই কথাই ভাবতে থাকে আর ছবিতেই সারাংকে দেখতে থাকে। সে নিজের ছবিও দেখে, সে হাসতেই জানে না, আর এটা দেখে সে হাসতে থাকে। গোয়াং বুঝে ফেলে যে সে সারাংকে ভালোবেসে ফেলেছে। সে সারাংকে তার মনের কথা বলে দিবে। এরপর যখন সে সারাংকে তার মনের কথা বলতে যায়, সে গিয়ে দেখতে পায় সারাং তার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে তার মন ভেঙে যায়, কিন্তু সারাং তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে চায়। আর এর পরের সিনে আমরা দেখি সারাং ওর দাদির কাছে চলে গিয়েছে। সে ওইখানে গিয়ে কিছুদিন কাটিয়ে আসে। এরপরে সে কিং দ্য ল্যান্ডে জয়েন করে। তার দিনটা ভালোই চলছিল। তার কিং দ্য ল্যান্ডে জয়েন হওয়া একটা স্বপ্ন ছিল। এরপর আমরা গোয়াংকে দেখতে পাই। গোয়াং সারাংকে ডেকে পাঠায়
আর তাকে ডিনারের জন্য ইনভাইট করে। সারাং বলতে থাকে যে হাসতে পারে না তার সাথে আমি কোনো ডিনারে যেতে চাই না। এরপর দেখা যায় এরপরেও গোয়াং ডিনার বুক করে ফেলে আর তার সেক্রেটারির দ্বারা ওকে কনভিন্স করার চেষ্টা করে। এরপরে সিনে আমরা দেখি গোয়াং ডিনার করতে যায়। সে ডিনার করতে গিয়ে দেখতে পাই সেখানে সব স্টাফই উপস্থিত আছে। আসলে সেখানে কিংদাল্যান্ডে সব স্টাফদেরই ইনভাইট করা হয়েছে, সেখানে সারাংও আছে। এটা দেখে সে ফার্স্টে অনেক নার্ভাস ফিল করতে থাকে। তারপরে তারা সবাই একসাথে ডিনার করতে বসে। গোয়াং এমন কিছু কাজ করে বসে যেটাতে সারাং অনেক হার্ট হয় এবং তাকে কিছু কথা শোনায়। এর পরের সিনে আমরা দেখতে পাই সারাং ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছে। সে বৃষ্টির মধ্যেই কাঁদতে থাকে। সে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকে আর কাঁদতে থাকে। এরপরে আমরা দেখি সেখানে গোয়াং উপস্থিত হয়। গোয়াং গিয়ে সারাংকে বলতে থাকে, তুমি এইখানে কি করছো? এই জায়গাটা তো আমার জায়গা, আমি তো এইখানে আসি। এরপর দেখা যায় সারাং সেখান থেকে চলে যেতে যায়, কিন্তু সে গোয়াংয়ের উপর পড়ে যায় আর গোয়াং তাকে ধরে ফেলে। এরপর দেখা যায় গোয়াং তাকে বলতে থাকে, তোমার কি মন খারাপ কিনা আর তুমি কাঁদছো কিনা? তারপরে সে বলতে থাকে, তুমি এই বৃষ্টির পানির সাথে নিজের চোখের জলও ভাসিয়ে দাও, তাহলে তোমার মনটা হালকা হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই গোয়াং তাকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু সারাং ফার্স্টে যেতে চায় না। তারপরে সে তাকে গাড়িতে করে নিয়ে যায়। গোয়াং তাকে জিজ্ঞেস করে, তোমার কি লাভ ম্যাটারের জন্য মন খারাপ কিনা? তখন আমরা দেখতে পাই সারাং বলে, আমার আজকে ব্রেকআপ হয়ে গিয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই গাড়ির মধ্যে সারাং ঘুমিয়ে পড়ে আর তারা একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে গোয়াং সারাংকে উঠায় আর বলতে থাকে, চলো আমরা কিছু ডিনার করে আসি, আর তুমি অনেক ভিজে গিয়েছো। গোয়াং সারাংকে একটা ড্রেস দেয় আর বলে, এটা তুমি পরে এসো, তুমি অনেক ভিজে গিয়েছো। এরপর আমরা দেখতে পাই সারাং সেটা পরে আসে এবং এসে সে দেখতে পায় গোয়াংও সেম একই ড্রেস পরা আছে, অর্থাৎ তারা কাপল ড্রেস পরে আছে। তখন সারাং তাকে বলে, তুমি একই ড্রেস কেন পরেছো? আমি এটা চেঞ্জ করে আসছি, তা না হলে সবাই আমাদের কাপল ভাববে। তখন দেখা যায় সারাংকে গোয়াং বলতে থাকে, আমি আসলে একসাথে কিনেছি তো তাই একই রকম হয়ে গিয়েছে, আর আমার কোনো ইচ্ছা নেই তোমার সাথে কাপল হওয়ার। এরপরে আমরা দেখতে পাই ওরা ডিনার করতে বসে। তখন সারাং বলতে থাকে, আমাদের সবাই কাপল ভাববে। তখনই রেস্টুরেন্টের একজন চলে আসে আর সে বলে, আমি তোমাদের ছবি নিতে চাই। এটা বলার সাথে সাথে আমাদের সারাং ঘাবড়ে যায়, কিন্তু গোয়াং তো সাথে সাথে ক্যামেরার দিকে পোজ দেয়। এরপর তাদের ওরা ছবি উঠিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই সারাং বলতে থাকে, আমার জুতাও ফিট হয়েছে, তুমি আমার জুতার মাপ কিভাবে জানলে? আসলে তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গোয়াং আগে থেকে সবকিছু আন্দাজ মতো মাপ দিয়ে কিনে নিয়ে এসেছে। এরপর আমরা দেখি ওরা ডিনার শেষ করে আর বিলটা সারাং দিতে চায়, কিন্তু গোয়াং সেটা দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই ওরা সারাংয়ের বাড়ির উদ্দেশ্যে আসে আর সারাংকে সেখানে নামিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই গোয়াং ওকে হ্যাপি বার্থডে জানায়, কারণ আজকে সারাংয়ের জন্মদিন থাকে আর সারাংকে একটা কেকও গিফট করে। আমি তো বার্থডে পালন করি না, তারপরেও তুমি কেন কেক নিয়ে এসেছো? তখন গোয়াং বলতে থাকে, তুমি এমনিতেই কেকটা খেয়েও, এটা আমি স্পেশালি তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি। আর তখনই সারাংয়ের বয়ফ্রেন্ড চলে আসে। তার বয়ফ্রেন্ড এসে বলতে থাকে, তুমি কি এই ছেলেটার জন্যই আমাকে ছেড়ে দিয়েছো কি না? এরপর দেখা যায় সারাং কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় আর গোয়াং তাকে বলতে থাকে, নেক্সট টাইমে আমি তোমাকে সারাংয়ের পাশে দেখতে চাই না। এরপরে আমরা দেখতে পাই আমাদের সারাং তো কেকটা নিয়ে তার বার্থডে পালন করতে থাকে। যদিও তার দিনটা অনেক খারাপ ছিল, কিন্তু শেষে এসে তার দিনটাকে অনেক সুন্দর করে দিয়েছে। গোয়াং তাকে এসএমএস করতে থাকে, আবারও তাকে বার্থডে উইশ করে আর তাকে মেসেজ করতে থাকে যে তুমি ঠিক আছো কি না, আর তার মেসেজের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। আর মেসেজ আসতে দেরি হলে সে আবার সারাংকে ফোন করে আর বলতে থাকে, তুমি এত লেটে রিপ্লাই কেন করছো? তখন সারাং বলে, তুমি তো আমাকে সময় দাওনি। এরপরে আমরা দেখতে পাই সারাংয়ের ফ্রেন্ডদের,
সারাংয়ের ফ্রেন্ডরা সারাংকে ড্রেসটি সহ ধরে ফেলে আর বলতে থাকে এত দামি ড্রেস তোমাকে কে দিয়েছে। তখন সারাং বলে এমন কিছুই না, আমি ভিজে গিয়েছিলাম তাই আমার একটা বন্ধু আমাকে এই ড্রেসটা গিফট করেছে। তখন তার ফ্রেন্ডরা বলতে থাকে এটা কি কোনো স্পেশাল বন্ধু কি না, তা না হলে এত একটা দামি ড্রেস তোমাকে কেন দিবে, তোমাকেও তাকে কিছু রিটার্ন গিফট দেওয়া উচিত। তখন দেখা যায় ওরা দুই বান্ধবী ওদের শপের প্রোডাক্ট বিক্রি করার জন্য সারাংকে বারবার অনুরোধ করতে থাকে, কিন্তু সারাং বলে আমি তোমাদের সব থেকে কিছুই কিনবো না। আর এইদিকে আমাদের গোয়াং তো সেই ছবিটি বারবার দেখতে থাকে আর হাসতে থাকে। এত সুন্দর ছবি সে বারবার সারাংকে মিস করতে থাকে। আর সেই মুহূর্তে তার পার্সোনাল সেক্রেটারি চলে আসে, সে এসে এই ছবিটি দেখে ফেলে আর তাকে বিরক্ত করতে থাকে আর সেও তাকে মারতে থাকে। তারা আসলে ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছে, তাই অনেক মজা করতে থাকে এই বিষয়টা নিয়ে। পরে আমরা দেখি সারাং গোয়াংকে একটা SMS করে, সে তার সাথে দেখা করতে চায় আর বলে তুমি ফ্রি আছো কি না। তখন আমরা দেখি গোয়াং একটু ভাব নিতে চায়, সে বলে এত তাড়াতাড়ি ধরা দেওয়া যাবে না। তাই সে মেসেজে লিখে যে আমার সময় নেই, আমি অনেক বিজি থাকবো। এরপরে আর কোনো মেসেজের রিপ্লাই আসে না, এই জন্য সে বারবার মেসেজ করতে থাকে যে ঠিক আছে আমি সময় বের করব। এরপরে আমরা দেখি তার কোনো রিপ্লাই আসে না আর আমাদের গোয়াং তো তার সাথে দেখাই করে ফেলে। সে সারাংয়ের কাছে চলে যায় আর গিয়ে বলে তুমি মেসেজের কোনো রিপ্লাই কেন করছো না। তখন সারাং বলে আমি তো ভেবেছি আপনি অনেক বিজি আছেন আর এই জন্যই আমি কোনো রিপ্লাই করিনি। তখন দেখা যায় গোয়াং বলতে থাকে আমি আজকে ফিরে আছি, তুমি আমার সাথে কেন দেখা করতে চাও। তখন সারাং বলে সমস্যা নেই, আপনি বিজি থাকলে দেখা করা লাগবে না। এরপর দেখা যায় সারাং বলতে থাকে ঠিক আছে তাহলে আমি কাজ শেষ করে আপনি বাইরে আমার জন্য অপেক্ষা করুন। এরপর আমরা দেখি সে তো গাড়ি নিয়ে ওয়েট করতে থাকে আর সারাংও চলে আসে। সারাং এসে তাকে একটা গিফট দেয়। তখন গোয়াং বলে এগুলো আর কোনো প্রয়োজন নেই, সারাং সেটা রিটার্ন চায়। তখন গোয়াং বলে ঠিক আছে আমি এটা নিয়ে নিচ্ছি। তারপর দেখা যায় সেখান থেকে সারাং চলে যায় আর গোয়াং বাকে বলে তুমি আমার সাথে ডিনারে চলো। তখন সারাং বলে কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। একটা পর্যায়ে তারা দুজনই রেস্টুরেন্টের উদ্দেশ্যে যায়, কিন্তু আজকে সারাংয়ের পছন্দ অনুযায়ী একটা রেস্টুরেন্টে যায় তারা। সেখানে গিয়ে তাদেরকে ওয়েট করতে বলা হয়, কিন্তু গোয়াংয়ের তো আর সহ্যই হয় না, সে বারবার বলতে থাকে আমার এত সময় নেই। তখন সারাং বলে তাহলে চলো আমরা চলে যাই, কিন্তু গোয়াং বলে ঠিক আছে আমি তোমার জন্য সবই করতে পারি। এরপর আমরা দেখি ওরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে, সেখানে ওরা ডিনার করতে বসে। একটা পর্যায়ে গিয়ে গোয়াংয়ের অনেক ভালো লাগে রেস্টুরেন্টটি। এরপর দেখা যায় ওরা ডিনার শেষ করে বাইরে আসে। ওরা বাইরে আসলে গোয়াং তাকে বলে আমরা আবার কবে দেখা করব। তখন সারাং বলে আমি আর আপনার সাথে দেখা করব না, এটা আমাদের লাস্ট দেখা। তখন গোয়াং বলে এর পরে দেখা করলে তোমার পছন্দ অনুযায়ী আবার খাবার খাবো, আমি কোনো কমপ্লেনই করব না, তারপরেও তুমি আমার সাথে দেখা করো। এরপরে আমরা দেখি প্রতি বছরই সুপার ফার্মার উইক নামে একটা সংস্থা করে, সেখানে এমপ্লয়ারদের বিভিন্ন ফার্মারদের কাছে পাঠানো হয়। আর এইখানে দেখা যায় আমাদের গোয়াং সেটা করতে দিতে চায় না। গোয়াং তার এমপ্লয়ারদের সেখানে পাঠাতে চায় না, কারণ এটা তাদের কাজ না, কিন্তু তার বোন তারপরেও এমপ্লয়ারদেরই পাঠাতে চায়। এরপরে আমরা দেখি এটা নিয়ে সারাংদের মধ্যে কথা হতে থাকে। তারা বলে যে আমাদের বস ভেবেছিলাম অনেক ভালো, তারপরেও আমাদের এখানে যেতেই হচ্ছে। এরপরে আমরা দেখতে পাই ওরা একটা টর্চ করে, সেখানে কে কোথায় যাবে সেটা লেখা থাকে, কিন্তু সারাংয়ের জন্য কোনো কাগজই লেখা হয় না। তারপরে সারাং বলতে থাকে আমার জন্য কেন কিছু লেখা নেই। তখন তারা বলতে থাকে যারা নতুন আসে তাদের জন্য একটা জায়গা ফিক্সড থাকে, তাদের সেখানে যেতে হয়, আর সেখানে যাওয়ার আগে অবশ্যই কাপড় চোপড় অনেক করে নিয়ে যেও। এরপর আমরা দেখতে পাই সারাং তো সেখানেই চলে যায়। আর গোয়াং একটা জানার পরে বারবার সারাংকে ফোন করতে থাকে আর বলতে থাকে তোমার যাওয়া লাগবে না, তুমি ফেরত এসো। তখন সারাং বলে এটা তো আপনার জন্যই আমাকে আশা লেগেছে, আপনি না করলে হয়তো বা আমার আশা লাগতো না। এরপরে সিনে আমরা দেখি সেখানে সারাং পৌঁছে যায়। সারাং গিয়ে ফার্মারকে খোঁজ করতে থাকে, কিন্তু ফার্মারের বউ জানায় সেখানে সে নেই, সে পাহাড়ের চূড়ায় আছে।
তখন সারাং বলে এই গিফট আমি নিজে হাতে তাকে দিতে চাই। এরপরে সারাং সেই পাহাড়ের চূড়ায় চলে যায়, কিন্তু সে সেইখানে গিয়ে ফার্মারকে দেখতে পায় না। কিন্তু সে একটা মূল্যবান গাছ দেখতে পায়, যেটার উদ্দেশ্যে সবাই খোঁজাখুঁজি করছিল। এরপরে সে ওই গাছটি তুলে নেয়, আর তুলে নিয়েই যখনই সে উঠতে যাবে তখনই সে নিচে পড়ে যায়। তখন রাত হয়ে যায়, আর এদিকে গোয়াং তো সারাংকে ফোন করতে থাকে, কিন্তু তার ফোনটা আর রিসিভ হয় না। এরপরে আমরা দেখি সারাং তো অনেক ভয় পেতে থাকে, আর সেই মুহূর্তে হেলিকপ্টারে করে আমাদের গোয়াং চলে আসে তাকে বাঁচানোর জন্য। সে তার বোনের কাছ থেকে এই প্রাইভেট জেটটা নিয়ে আসে। তার বোন ফার্স্ট এটা দিতে চায় না, তারপরেও সে এটা জোর করে নিয়ে আসে। সারাং তো গোয়াংকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর তখন সে বলতে থাকে আপনি এইখানে কিভাবে আসলেন, আপনি কিভাবে জানলেন আমি এইখানে আছি। তখন গোয়াং বলতে থাকে আমি তোমাকে বারবার ফোন করছিলাম, কিন্তু যখনই তুমি ফোনটা আর রিসিভ করোনি তখনই আমি বুঝতে পেরেছি যে তুমি কোনো অসুবিধার মধ্যে আছো, আর এই জন্যই আমি এখানে চলে এসেছি। এরপরে আমরা দেখতে পাই সেখানে একটু শব্দ হয়, যে শব্দ শুনে আমাদের গোয়াং তো অনেক ভয় পেয়ে যায়, আর সারাং দেখে হাসতে থাকে। সে বলতে থাকে আপনি তো আমাকে বাঁচাতে এসেছেন, তো নিজেই কেন ভয় পাচ্ছেন। তখন সে বলতে থাকে আমি তো ভয় পাচ্ছি না, জাস্ট একটা শব্দ হয়েছে এই জন্য চমকে গিয়েছি। এরপর দেখা যায় উপর থেকে একটা আলো আসে, আর এই আলো দেখে তো ওরা দুজনই ভয় পেয়ে যায়, দুজন দুজনকে জড়িয়ে ধরে আর চিৎকার করতে থাকে। এরপর আমরা দেখি আসলে ওই আলোটি এই ফার্মার লাগিয়েছিল, ওদেরকে ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর ওরা সবাই মিলে ডিনার করতে বসে। তখন সারাং ফার্মারকে ধন্যবাদ জানায় ওদেরকে বাঁচানোর জন্য, কিন্তু গোয়াং তো একটু জেলাস হতে থাকে আর বলতে থাকে আমি তো তোমাকে বাঁচিয়েছি। এরপর দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সারাং তো ওদের উঠান পরিষ্কার করতে যায়, আর গোয়াং এটা দেখে বলে আমাকে দাও, আমি এটা পরিষ্কার করছি। এরপর তখন সারাং এটা দিতে চায় না। যাই হোক ওরা এটা নিয়ে অনেক মজা করে। এরপরে আমরা দেখতে পাই ওরা ফার্মারকে বিদায় জানায়, আর তখন সারাং ওই গাছটির কথা বলে যে ও একটা মূল্যবান গাছ পেয়েছে। তখনও ফার্মারকে দেখায়, ফার্মার তো এটা দেখে অনেক হ্যাপি হয়ে যায়, আর বলতে থাকে এই গাছটা কোনো সাধারণ মানুষই খুঁজে পায় না, যারা অনেক পুণ্যবান লোক তারাই শুধু এই গাছটা খুঁজে পায়। তখন ফার্মার ওদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়, আর ফার্মার বলে এই গাছটি আমি নিতে পারবো না, এই গাছটি তুমি তোমার কাছে রাখো। তখন দেখা যায় সে বলে এই গাছটি তাহলে আমি আমার দাদিকে দিয়ে দিব। সেখানে মিস্টার নো চলে আসে, নো ওদেরকে নিতে এসেছে। মিস্টার নো বলতে থাকে আমি সারাংয়ের জন্যই এত দূর জার্নি করে এসেছি, আর সারাংকে বলতে থাকে তুমি ঠিক আছো কি না, অর্থাৎ সে আসলে গোয়াংকে জেলাস করাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই মিস্টার নো সারাংকে সেই কথা বলে দেয় যে সে তার বোনের কাছ প্রাইভেট জেটটি জোর করে নিয়ে এসেছে, আর এই জন্য চেয়ারম্যান গোয়াংয়ের সাথে দেখা করতে চায়। এরপর আমরা দেখি এটা শোনার পরে আমাদের সারাং তো গাড়ির সামনে গিয়ে বসে নোয়ের সাথে, আর এটা দেখে তো গোয়াং অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। তারা গাড়ির মধ্যে দুজন কথা বলতে থাকে। মিস্টার নো বলে আমি তো তোমাকে বাঁচাতে এসেছি, আর এই জন্য আমাকে একটা ডিনার দিও, আমরা একসাথে একদিন ডিনার যেতে পারি। তখন আমরা দেখি সারাং বলতে থাকে ঠিক আছে, আর এটা শুনে তো গোয়াং অনেক বেশি জেলাস ফিল করতে থাকে, আর বলতে থাকে আমি তো তোমাকে বাঁচিয়েছি, তারপরেও তুমি আমাকে তো একবার থ্যাঙ্কস বলোনি, আরও আমাকে ডিনারের জন্য ইনভাইটও করোনি, তোমার তো উচিত আমার সাথে ডিনারে যাওয়া। এরপর আমরা দেখি মিস্টার নো একটা জায়গায় গাড়ি থামায়, তারা কিছু খাবার নেয়, আর এই সুযোগে আমাদের গোয়াং তো গাড়ির সামনে গিয়ে বসে। সেভাবে সারাংও তার সামনে গিয়েই বসবে, কিন্তু সারাং তো পিছনে গিয়ে বসে। সে আবারও মিস্টার নো এর সাথে বসে, আর তারা কথা বলতে থাকে। এরপর আমরা দেখি মিস্টার নো ওয়াশরুমে যায়, আর এই সুযোগে গোয়াং তো সারাংকে নিয়ে চলে আসে। এরপর দেখা যায় গোয়াং সারাংকে বলতে থাকে তোমার দাদির অ্যাড্রেস দাও। তখন সে বলে আমাদের হোটেলে ফিরে যাওয়া উচিত।
তখন সে বলতে থাকে, তোমার দাদিকে এই গাছটি দিতে যেতে হবে, তুমি তোমার দাদির অ্যাড্রেসটি দাও। এরপর আমরা দেখি তারা তার দাদির কাছে যায়। সেখানে যাওয়ার পরে সারাং বলে, আপনি এখান থেকে চলে যান, আপনার হোটেলে ফেরত যাওয়া উচিত। এটা বলার পরে সে ভিতরে চলে যায়। এরপর আমরা দেখতে পাই গং সেখানেই দাঁড়িয়েই থাকে, আর সারাং ভিতরে গিয়ে ওর দাদির রেস্টুরেন্টের লোকজনের খাবার দিতে থাকে। ওর দাদির আসলে 30 বছর ধরে একটি রেস্টুরেন্ট চালাচ্ছে, তার খাবারগুলা অনেক ফেমাস। এরপর আমরা দেখি সেখানে গোয়াং বাইরে থেকে সারাংকে দেখতে থাকে, আর তার দাদি চলে আসে। তার দাদি এসে গংকে ভাবতে থাকে ও হয়তো বা সারাংয়ের কোনো এমপ্লয়ার সারাংয়ের সাথে এসেছে। এরপর আমরা দেখতে পাই দাদি গোয়াংকে পেঁয়াজ ছোলার জন্য নিয়ে যায়, আর বলতে থাকে এই পেঁয়াজগুলো সব ক্লিন করে ফেলো। তখন আমরা দেখি আমাদের গোয়াং তো কখনো পেঁয়াজ ছুললেনি, আমাদের গোয়াং তো অনেক কষ্টে তার কাজটি কমপ্লিট করে। এরপর দেখা যায় সেখানে দাদি চলে আসে। সে এসে বলতে থাকে, তুমি কি করেছো? আসলে সে অর্ধেক পেঁয়াজই ফেলে দিয়েছে। এরপর আমরা দেখতে পাই সারাং চলে আসে। সারাং এসে বলতে থাকে, দাদি আপনি কাকে দিয়ে কাজ করাচ্ছেন? তখন দাদি বলতে থাকে, এ তো তোমার চেয়ারম্যানের ছেলে নয়, তাহলে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপরে আমরা দেখতে পাই ওর দাদি সারাংকে মার্কেটে পাঠায়। ওরা দুজনেই মার্কেটে যায়। সেখানে যাওয়ার পরে সারাং আর গোয়াং অনেক মজা করতে থাকে। তারা সেখানে কিছু খাবার খায়, আবার একটা গেমও খেলে। এই গেমে তো আমাদের গোয়াং জিতে যায়, আর তারা অনেক মজা করতে থাকে। এরপরে আমরা দেখি গোয়াং আর সারাং ওর দাদির কাছে ফিরে আসে। গোয়াং তার দাদির জন্য কিছু ফুল নিয়ে আসে। এরপর ওর দাদি ওদেরকে একটা স্পেশাল ডিশ খেতে দেয়, যেটা খেয়ে আমাদের গোয়াংয়ের অনেক ভালো লাগে। এরপরে আমরা দেখি ওরা দাদিকে বিদায় জানিয়ে যখন চলে যাবে, তখন ওর দাদি ওদেরকে কিছু টাকা দেয়, আর ওই স্পেশাল ডিশটি সাথে দিয়ে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই গোয়াং বাসায় ফিরে ওর বাবাকে ওই স্পেশাল ডিশটি খেতে দেয়। ওর বাবা তো খেয়ে অনেক খুশি হয়, আর বলতে থাকে, এটা তুমি কোথায় পেয়েছো? তখন গোয়াং বলে, এটা 30 বছর পুরাতন একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি, যেটা 30 বছর ধরে এটা চলে আসছে। তখন ওর বাবা বলে, এটা অনেক মজা, এর পরের বার তুমি অনেক বেশি করে নিয়ে এসো, তাহলে আমরা একসাথে বসে খেতে পারবো। এরপর দেখা যায় ওর বাবা বলতে থাকে, তুমি এই প্রাইভেট জেটটি কেন নিয়ে গিয়েছো? এর জন্য আমাদের অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। তখন দেখা যায় গোয়াং বলতে থাকে, বাবা আপনি কি কখনো কারোর জীবন বাঁচিয়েছেন কিনা? একজনের জীবন বাঁচানো যে কতটা আনন্দের সেটা আপনি বুঝবেন না, আর যদি সেটা কোনো সাধারণ মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই। ওর বাবা এটা শুনে ইমোশনাল হয়ে যায়, আর বলতে থাকে, তুমি অনেক ভালো কাজ করেছো। এরপরে আমরা সারাংকে দেখতে পাই। সারাং ওর গ্রামে কাটানো সময়গুলো মনে করতে থাকে, আর অনেক খুশি হতে থাকে। এরপরে দেখা যায় কিংডা ল্যাংডে একটা পার্টি থাকে, একটা বার্থডে পার্টি। এই বার্থডে পার্টিতে গোয়াংয়ের একটা ফ্রেন্ডের থাকে। এরপর দেখা যায় সেখানে তারা পার্টি করতে থাকে, আর সেই মুহূর্তে সেখানে গোয়াং চলে আসে। গোয়াং একটা বড় গিফট নিয়ে আসে, আর সে এসে ওর বান্ধবীকে এটা গিফট করে। আর ওর ফ্রেন্ড তখন গোয়াংকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে, আর এটা সারাং দেখে ফেলে। সারাংয়ের একটা মোটেও ভালো লাগে না, তার মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপরে সে পার্টি থেকে চলে যায়। সে তার ফ্রেন্ডের কাছে গিয়ে সব কথা বলতে থাকে। ওদের 3 ফ্রেন্ডেরই মন অনেক খারাপ থাকে। ওরা সেখানে পার্টি করতে থাকে, আর বিভিন্ন খাবার অর্ডার করতে থাকে। একটা একটা করে খাবার পার্সেল চলে আসে। লাস্টের পার্সেলটি আমাদের সারাং নিতে যায়। সে দরজা খুলেই গোয়াংকে দেখতে পায়। সে গোয়াংকে দেখে ফার্স্টে বিশ্বাসই করতে পারে না। এরপর দেখা যায় গোয়াং ভিতরে আসে। সারাং গোয়াংকে বলতে থাকে, আপনি এখানে কেন এসেছেন? তখন সে বলে, আমি ভেবেছি তোমার শরীর হয়তো বা অনেক খারাপ, তোমার পার্টিতে মুখটা অনেক শুকিয়ে গিয়েছিল, এই জন্য আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। তখন সারাং বলে, আমার শরীর খারাপ নয়, আমি ঠিক আছি। ওই পার্টিতে ওই মেয়েটি আপনাকে কেন জড়িয়ে ধরেছিল? সবাই আপনাকে কি এইভাবে জড়িয়ে ধরবে কিনা? তখন গন বলতে পারে, ও ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, এই জন্যই তোমার মন খারাপ। আজকের পর থেকে আমার উপরে শুধু তোমারই হক থাকবে, আর কেউই আমাকে ছুঁতে পারবে না। আর ওর ফ্রেন্ডগুলো এই কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে, আর ওরা হাসতে থাকে।
এরপরে গোয়াং আর সারাং নাইট ওয়াকে বের হয়। ওরা নাইট ওয়াকে বের হওয়ার সময় সারাং রাস্তার সাইডের দিকে থাকে, আর তখন একটা মোটর বাইক চলে যায়। তখন আমাদের গোয়াং তো সারাংকে সরিয়ে নেয় আর তার এই সাইডের দিকে নিয়ে আসে, আর ওর হাত জোরে ধরে ফেলে আর বলতে থাকে, তুমি সব সময় আমার কাছে থাকো, তাহলে সেভে থাকতে পারবে। এর পরের দিন আমরা দেখতে পাই সারাং তার জবে গিয়েছে। তখন কেউ একজন এসে তাকে একটি ড্রেস আর মেকআপ দিয়ে যায় আর বলতে থাকে প্রেস কনফারেন্স হবে, সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। সেখানে অনেক সাংবাদিক আসে, তারা বিভিন্ন প্রশ্ন করতে থাকে। আর এইদিকে গোয়াংয়ের বোন তো সারাংকে বলতে থাকে যে পেপারে যা লেখা আছে তোমাকে তাই বলতে হবে, তুমি বলবে যে আমি তোমাকে বাঁচিয়েছি, সবকিছু আমি করেছি। সাংবাদিকরা প্রশ্ন করলে গোয়াংয়ের বোন বলতে থাকে যে এগুলা আমি করেছি, আমি আমার এমপ্লয়ের জন্য সবই করতে পারি। এরপর দেখা যায় সারাংকে প্রশ্ন করা হয়, আপনাকে কে বাঁচিয়েছে বা আপনার সাথে কি ঘটেছিল। তখন সারাং বলে যে আমি আমার জীবন আর মৃত্যুর মুখোমুখি ছিলাম, আর কিংদাল্যান্ডের জন্যই আমি বেঁচে গিয়েছি। এরপর দেখা যায় সারাংয়ের চোখ গোয়াংয়ের উপরে পড়ে। তখন সে আরো বলতে থাকে, আমি শুধুমাত্র মিস্টার গোয়াংয়ের জন্যই বেঁচে ফিরেছি, সে পার্সোনালি সেখানে গিয়েছিল আর আমাকে রক্ষা করে নিয়ে এসেছে। এটা শুনে গোয়াংয়ের বোনের তো ভালো লাগে না, কিন্তু আমাদের গোয়াং তো অনেক খুশি হয়ে যায়, সে হাসতে থাকে, অনেক খুশি হয়ে যায় সে। এরপর আমরা দেখি সারাং প্রেস কনফারেন্স থেকে ফিরে আসলে ওর কলিগরা ওকে বলতে থাকে এই সব কাজ তোমাকে করতে হবে, এত সময় তুমি কোনো কাজ করনি। কিন্তু ও বলতে থাকে আমি একটা ইম্পর্টেন্ট কাজে ছিলাম। তারপরেও ওর কলিগসরা ওকে রেখে চলে যায়। তখন ও নিজে নিজেই সব কাজ করতে থাকে, আর সেইখানে আমাদের গোয়াং চলে আসে। গোয়াং বলতে থাকে আমি তোমাকে হেল্প করতে পারি। এরপরে ওরা দুজন মিলে কাজ করতে থাকে। এরপর আমরা দেখি গোয়াং আর গোয়াংয়ের বোন কথা বলতে থাকে। গোয়াং বলতে থাকে আমি তো সারাংকে বাঁচিয়েছি, তাহলে তুমি এই ক্রেডিটটা নিজে কেন নিলে। তখন তার বোন বলতে থাকে এই প্রেস কনফারেন্সের জন্য আমাদের অনেক লাভ হবে, এই ব্যবসা তুমি বুঝবে না। তখন তার বাবা চলে আসে, তার বাবা এসে বলে প্রেস কনফারেন্স করে অনেক ভালো করেছো, এতে আমাদের অনেক লাভ হবে আর আমাদের কোম্পানির অনেক সুনাম হবে। এরপর আমরা দেখতে পাই গোয়াংয়ের বাবা বলতে থাকে আরব প্রিন্স যেন আমাদের এই হোটেলে এসেই উঠে। তখন তার বোন বলে আমি তাকে কন্ট্যাক্ট করেছি, কিন্তু সে এই হোটেলে উঠবে না, সে রয়্যাল হোটেলে উঠবে। এরপরে তার বোন বলতে থাকে এই দায়িত্বটা গোয়াংকে দিন, এই কাজটি ওই করবে। এরপর আমরা দেখি গোয়াং আরব প্রিন্সকে ফোন করে, আসলে সে তার ফ্রেন্ড থাকে, তারা একসাথেই পড়াশোনা করেছে। এরপর দেখা যায় আরব প্রিন্স সেখানে চলে আসে। সেখানে আসার পরে সে তো সারাংকে দেখে পুরাই ফিদা হয়ে যায়, সে সারাংকে অনেক পছন্দ করে। এটা দেখে আমাদের গোয়াং তো অনেক জেলাস ফিল করতে থাকে। আমাদের গোয়াং অনেক বেশি রেগে যায়, সে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। কিন্তু এই বিষয়টা অনেক ফানি ভাবে দেখানো হয়, কারণ আরব প্রিন্স আর আমাদের গোয়াং তো ফ্রেন্ড থাকে, তাই ওরা এই বিষয়টা নিয়ে অনেক মজা করে। আরব প্রিন্স ভিআইপি গেস্ট, আর এই জন্য তাকে স্পেশাল ভাবে ট্রিট করতে হয়। এই জন্য সবসময় সারাংকে তার সাথে থাকতে হয়। একটা পর্যায়ে গিয়ে সে তো সারাংকে প্রপোজ করে বসে, কিন্তু এটা দেখে আমাদের গোয়াং অনেক বেশি রেগে যায়। এরপর আমরা দেখি তারা এই বিষয়টা নিয়ে অনেক মজা করতে থাকে। এরপর আরব প্রিন্স সেখান থেকে চলে যায়। গোয়াং সারাংয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়। তখন ওর ফ্রেন্ডরা বলতে থাকে তুমি এখনো কেন সারাংকে প্রপোজ করনি, তাড়াতাড়ি তুমি তোমার মনের কথা বলে দাও, তা না হলে আরব প্রিন্স কিন্তু সারাংকে ফোন করেছিল। এটা শোনার পরে আমাদের গোয়াং তো সারাংকে তাড়াতাড়ি ডিনারের জন্য বলে। এরপর আমরা দেখি ওরা একসাথে ডিনার করতে যায়। আমাদের গোয়াং তো নিজ হাতে সারাংয়ের জন্য রান্না করতে যায়, কিন্তু সেখানে একটু ভুল হয়ে যায়, যার জন্য তারা অনেক কাছাকাছি চলে আসে। আর তখনই গোয়াং তার মনের কথা বলে দেয়। এটা শোনার পরে সারাং তো সেটা একসেপ্ট করে নেয়, আর এরপরেই তাদের ফার্স্ট কিস হয়, যেটা অনেক বেশি রোমান্টিক ছিল। এরপর তো তাদের লুকিয়ে চুরিয়ে প্রেমটা বেশ ভালোই চলছিল। তারা অফিসেও দুজন দুজনের সাথে বেশ রোমাঞ্চ করছিল। এরপর আমরা দেখতে পাই আমাদের গোয়াং তো সারাংকে ছাড়া থাকতেই পারছিল না, আর এই জন্য সে সারাং যেখানে কাজ করে সেখানে গিয়ে বসে থাকে।
কিন্তু বাকি স্টাফদের অনেক সমস্যা হচ্ছিল, তারা অনেক আনকমফোর্টেবল ফিল করছিল। এই জন্য তারা সারাংকে তার কাছে পাঠায়। সেখানে গিয়ে সে তো গোয়াংয়ের উপর চিল্লায় আর বলতে থাকে, এখান থেকে আপনার চলে যাওয়া উচিত, কেননা আপনার জন্য আমরা ঠিকমতো কাজ করতে পারছি না। তারপর তো গোয়াং সেখান থেকে চলে যায়, কিন্তু সে একটু রাগ করে আর এরপর সারাং তার রাগ ভাঙাতে যায়, কিন্তু রাগ ভাঙাতে গিয়ে সে উল্টো আবার নিজে রেগে যায়। এরপর আমরা দেখি আমাদের গোয়াং তো সারাংয়ের দাদির সাথে দেখা করতে যায়। সে দেখা করতে গিয়ে দেখতে পায় তার দাদি উপর থেকে পড়ে যাচ্ছিল। সে তাড়াতাড়ি গিয়ে তাকে ধরে ফেলে আর তাকে হাসপাতালে গিয়ে ভর্তি করে ফেলে, কিন্তু তার দাদি সেখানে থাকতে চায় না। তারপর আমরা দেখি সেখানে সারাং চলে যায়। সারাং গিয়ে তার দাদিকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর সে অনেক কাঁদতে থাকে। আর এরপর সারাং আর গোয়াং তার দাদির বাসায় ফিরে আসে। সেখানে আসার পরে তারা দুজনের সাথে কথা বলতে থাকে আর একটা সময় তারা ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই সকাল হলে তার দাদি ফিরে আসে, কিন্তু তার দাদি ফিরে এসে দেখে ওরা দুজন একসাথে ঘুমিয়ে আছে। আর এটা দেখে উনি অনেক রেগে যায় আর আমাদের গোয়াংকে তো মারতে থাকে, কিন্তু জিনিসটা অনেক ফানিভাবে দেখানো হয়। এরপরে আমরা দেখি তার দাদি তো গোয়াংকে নিয়ে মহল্লায় বের হয়। সে বিভিন্ন মহিলাদের সাথে তার পরিচয় করিয়ে দেয় আর এটাতে তো আমাদের গোয়াংয়ের অনেক ভালো লাগে। আর এরপর তারা সারাদিন একসাথে সময় কাটায়। এরপর সে সারাংকে তার বাড়িতে দিতে আসে। তখন সে সারাংয়ের ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। তার ফ্রেন্ডরা সব মনের কথা তার সামনে বলতে থাকে। তারা বলতে থাকে তারা অনেক কষ্ট করার পরেও তার পারিশ্রমিক ঠিক মতো পায় না। তারা যেই কাজের জন্য এত মনোযোগী ছিল কিন্তু সেই কাজটাই তারা পায়নি। তারা একটা ট্রিপ চেয়েছিল, কিন্তু এই ট্রিপটি কিং হোটেল তাদের দেয়নি। আর এগুলা শোনার পরে আমাদের গোয়াং তো সিদ্ধান্ত নিয়ে নেয় যে সারাংয়ের বন্ধু আর সারাংকে সে ট্রিপে পাঠাবে। তারপরে দেখা যায় গোয়াং তো ওদেরকে নিয়ে একটা ট্রিপে যায়। তারা যখন এয়ারপোর্টে পৌঁছায় সেখানে মিস্টার নো চলে আসে। মিস্টার নোকে দেখে গোয়াং অনেক ঘাবড়ে যায়, কেননা যদি তারা জানে অ্যাকচুয়ালি নো হচ্ছে এই লোকটি তাহলে ওরা অনেক ঘাবড়ে যাবে। এই জন্য সে পরিস্থিতি হ্যান্ডেল করে ফেলে। তারপর ওরা একসাথে ট্রিপে যায়। সেখানে যাওয়ার পরে ওরা অনেক ঘোরাঘুরি করে, অনেক ডান্স দেখে আর অনেক খাবারও খায়। এরপর দেখা যায় গোয়াং সারাংকে একটা স্পেশাল ট্রিট দেয়, যেখানে সে বলতে থাকে, আমার মা চলে যাওয়ার পরে আমি হাসতেই ভুলে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার জীবনে আবার আসার পরে আমি হাসতে শুরু করেছি, নিজেকে অনেক স্পেশাল মনে করছি। এরপর দেখা যায় তারা দুজনকে কিস করতে থাকে আর গোয়াং অনেক হ্যাপি হয়ে যায়। এরপরে তারা কোরিয়াতে ব্যাক করে। তখন তার বাবা প্রিন্সের এই বিষয়টি নিয়ে গোয়াংকে অনেক থ্যাঙ্কস জানায় আর বলতে থাকে, এরপরে একটা বড় কাজ তোমাকে আমি দিতে চাই। আমাদের এই হোটেলের 100 বছর পূর্ণ হয়েছে আর এর জন্য আমরা একটা পার্টি রাখবো আর যেখানে অনেক গণ্যমান্য লোকদের ইনভাইট করতে হবে। আর এই ইভেন্টের সব দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। আর তখন তার বোন বলে, ও এই কাজটি পারবে না, এই কাজটি আমি করব। তখন তার বাবা বলতে থাকে, এই কাজটি সে অবশ্যই পারবে। আর গোয়াংও বলে, এই কাজটি আমি করব, কেননা হোটেলের দায়িত্বে আমি আছি আর এখন থেকে হোটেলে যা হবে সবকিছু আমি করব। এরপর আমরা দেখি সেই দিন চলে আসে যে ইভেন্টে সবাইকে ইনভাইট করা হয়। সেখানে গোয়াং স্পিচ দেয় আর এরপরে সে তার বাবাকে ডাকে। তার বাবাও সেখানে এসে তার হোটেল সম্পর্কে সব কথা বলতে থাকে। সে জানায় সে এমন একটি হোটেল বানাতে চেয়েছিল, তার ওয়াইফ আর তার শখ ছিল এরকম একটা হোটেল বানানোর, আর সেটা আজ পূর্ণ হয়েছে। আর এরপর আমরা গোয়াংকে দেখতে পাই। গোয়াং সেখানে এক এক করে সবাইকে ডাকতে থাকে। আসলে সে এই কোম্পানিতে যারা বয়স্ক তাদেরকে সবাইকে ইনভাইট করেছে, যারা সবসময় এই কোম্পানির সাথে ছিল, যেটা দেখে আর বোনের ইনভাইট করা লোকদের অনেক রাগ হয়ে যায় আর তারা সেই পার্টি থেকে চলে যায়। আর তার বাবার তখন চোখে পানি চলে আসে, কেননা এই 100 বছর ধরে এই হোটেলটি চলছে আর এর সাথে যারা আছে সবাই ভালো মন্দ সবসময়ই তার সাথে ছিল। এই ইভেন্টে অনেক ভালো মতো কাটে আর এই জন্য সারাং গোয়াংকে ইনভাইট করে। সে জানায় তার বাড়িতে আজ কেউই থাকবে না, এই জন্য তারা একসাথে ডিনার করতে চায়। এরপর আমরা দেখি ওরা একসাথে ডিনার করে আর এরপরে দুজনকে কিস করতে থাকে
আর সেই মুহূর্তেই সারাঙ্গের সব ফ্রেন্ডরা চলে আসে। তারা এটা দেখে তো পুরাই অবাক হয়ে যায়। তারপর যখন তারা বলতে থাকে এগুলা কি চলছে, তখন আমরা দেখতে পাই আমাদের গং তো তার আসল পরিচয় দিয়ে দেয় যে সে চেয়ারম্যানের ছেলে। কিন্তু তার ফ্রেন্ডরা এটা কিছুতেই বিশ্বাস করতে চায় না। এরপর আমরা দেখি সারাংও একই কথা বলে যে সে চেয়ারম্যানের ছেলে। আর এটা শোনার পরে ওর ফ্রেন্ডরা তো অনেক বেশি চমকে যায়, আর তারা কি করবে বুঝতে পারে না। এরপর আমরা মিস্টার নোকে দেখতে পাই। মিস্টার নো অনেক আপসেট হয়ে যায়। সে বলতে থাকে, আমি ভাবলাম হয়তোবা আমি তোমার অনেক আপন, কিন্তু এত বড় একটা কথা তুমি কিভাবে আমার থেকে লুকিয়ে রাখলে। এরপর আমরা দেখি গং তো সেটা হ্যান্ডেল করে ফেলে। এরপরে আমরা সারাংকে দেখতে পাই। সারাং ওর হোটেলের একটা বয়স্ক মহিলার সাথে দেখা করে, আর যার কাছ থেকে সারাং গং এর মায়ের একটি ছবি পায়। এরপর আমরা দেখি সেটা সে এসে গংকে দেখায়। গোয়াং এত বছর পরে তার মাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। সে কান্না করতে থাকে। সিন শিফট হয়। এরপর আমরা দেখতে পাই কিং হোটেলের স্পেশাল এমপ্লয়ার্সদের তাদের বাড়িতে ডাকা হয়েছে। সেখানে তারা ডিনার করতে থাকে, আর যেখানে কথা হয় আমাদের গোয়াংয়ের বিয়ের কথা। গোয়াংয়ের বিয়ে ঠিক করা হচ্ছে। এটা শোনার পরে সারাংয়ের হাত থেকে একটি প্লেট পড়ে যায়। তখন গোয়াং এসে তাকে জানায়, এটা নিয়ে কোনো চিন্তা করো না, কেননা আমি আমার ফ্যামিলিকে জানিয়ে দিয়েছি আমি অন্য একটা মেয়েকে অনেক ভালোবাসি। এরপরে আমরা দেখি সারাং একটি ছোট বাচ্চার কাছে যায়। সেখানে গিয়ে তার সাথে অনেক মজা করতে থাকে, কিন্তু সে পরবর্তীতে জানতে পারে এটা হচ্ছে গোয়াং এর বোনের ছেলে। তখন সে অনেক ভয় পেয়ে যায়, কেননা উল্টাপাল্টা হলে তার আর রক্ষা থাকবে না। কিন্তু তার সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় তার। এরপর আমরা দেখি সবাই মিটিং করতে থাকে, আর সেখানে তার বোন বলতে থাকে 10 কোটি টাকার একটা প্রজেক্ট আছে, যেটা করলে আমরা অনেক লাভবান হব। কিন্তু সেখানে গোয়াং বলতে থাকে, আমি 100 কোটি টাকার একটা প্রজেক্ট পেয়েছি, যেটাতে কাজ করলে আমরা বেশি প্রফিট পাবো। আর এইসব কথার মাঝে তার বাবা বলতে থাকে, আমি আমার উত্তরাধিকারীকে পেয়ে গিয়েছি, আমার পরে এই কোম্পানির উত্তরাধিকারী হবে গোয়াং। আর এটা শুনে তার বোন তো অনেক রেগে যায়, আর এই জন্য তার বোন তার সেক্রেটারিকে তার পিছে লাগিয়ে দেয় যে গোয়াং কোথায় যায় সবকিছু খোঁজ নাও, আর সব ইনফরমেশন আমাকে এনে দাও। এরপর আমরা সারাংকে দেখতে পাই। সারাং গোয়াংদের বাসায় যায়। সেখানে গিয়ে ওই বাচ্চাটার সাথে অনেক মজা করে। এরপর আমরা দেখতে পাই ওরা ঘুরতে যায়। সেখানে গিয়েও ওরা অনেক মজা করে। বাসায় ফিরে আসলে গোয়াংয়ের বোন তার বাচ্চার সাথে অনেক খারাপ ব্যবহার করে। বাচ্চাটা অনেক কান্নাকাটি করতে থাকে। গোয়াং সবগুলাই দেখতে থাকে। তারপরে সে তার বোনকে বলে, তুমি সব রাগ তোমার ছেলের উপরে ঝেড়ো না, তার সাথে ভালো সময় কাটাও, আর তাকে বাইরে পাঠিও না, এই বাচ্চাটাকে তুমি তোমার কাছে রাখো। তখন তার বোন বলে, তোমার থেকে আমার কোনো জ্ঞান নেওয়া লাগবে না। এরপর আমরা দেখি গোয়াং বাচ্চাটার মন ভালো করতেই তাকে নিয়ে বাইরে যায়, তার সাথে ঘুরতে বের হয়। এরপরে সিনে আমরা গোয়াংকে দেখি। গোয়াং ওই মহিলাটার কাছে যায় যার কাছ থেকে ছাড়াঙর মায়ের ছবি নিয়ে এসেছিল। এরপর সে গিয়ে তার সাথে কথা বলে। আসলে সে কোরিয়াতে ফিরে এসেছে তার মায়ের জন্য। যে চিঠিটা তার কাছে গিয়েছিল তার মায়ের জন্যই গিয়েছিল, আর এই জন্যই সে দেশে ফিরে এসেছে। এই ফাইলটাকে সে কাজে লাগিয়েছে তার মাকে খোঁজার জন্য। তারপরে সে ওই মহিলার কাছ থেকে তার মা সম্পর্কে সবকিছুই শুনতে পায়। ওই মহিলাটি বলে, তোমার মা অনেক সাধারণ একজন মানুষ ছিল, আর তোমার বাবাও তাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল তোমার ভালোর জন্য তোমার মাকে চলে যেতে হয়েছিল। সে একটা সাধারণ মেয়ে হয়, সে এখানে টিকে থাকতে পারেনি। এরপর আমরা দেখি গোয়াং সবকিছুর পরে সারাংয়ের কাছে যায়। তারা একসাথে ডিনার করে আর অনেক ভালো সময় কাটায়। সে সারাংকে থ্যাঙ্কস জানায় ভালো সময়ের জন্য। সবকিছু সারাংই করেছে, আর তাদের এই ভালো মুহূর্তগুলো কেউ ক্যামেরা বন্দি করছিল। আসলে এটা গোয়াংয়ের বোনের কাজ। সে তার সেক্রেটারিকে বলে রেখেছিল গোয়াং কোথায় যায় সবকিছুই নোটিস করতে। এই ছবিটি পাবলিশ হয়ে যায় বিভিন্ন নিউজ পেপার আর ওয়েবসাইটগুলোতে। এরপর আমরা দেখি এটা তার বাবাও দেখে ফেলে, কিন্তু তার বাবা এটা দেখে
কোনো রিয়াক্ট করে না। তিনি শুধু বলতে থাকে এই কাজটা কার হতে পারে। এরপর আমরা সারাংকে দেখতে পাই। সারাং তার কাজে ফিরে যায়, কিন্তু সেখানে তার কলিগসরা এই ছবিটা নিয়ে কথা বলছিল। ছবিটিতে মুখটা ব্লার করা ছিল, তাই সারাংয়ের মুখটা ভালো বোঝা যাচ্ছিল না। কিন্তু সারাং এটা দেখে অনেক ঘাবড়ে যায়। এই জন্য সে দ্রুত গোয়াং এর কাছে চলে যায়। তখন গোয়াং বলতে থাকে তুমি ভয় পেও না, আমি সবসময় তোমার পাশে আছি। এটা বলে সে সারাংকে বুকে জড়িয়ে ধরে। এরপর আমরা মিস্টার নোকে দেখতে পাই। মিস্টার নো গোয়াং এর কাছে যায়। সে গোয়াং এর কাছে গিয়ে বলতে থাকে এই কাজটা তোমার বোনেরই হবে হয়তোবা। তখন সে বলতে থাকে না জেনে কাউকে দোষ দিও না। তখন সে জানায় কিছুদিন আগে গোয়াং এর বোন মিস্টার নোকে ডেকে পাঠিয়েছিলেন। সেখানে সে বলেছিল আমি তোমাকে হেড ম্যানেজার বানিয়ে দেব, কিন্তু তার বদলে তুমি গোয়াং এর সব ইনফরমেশন আমাকে দেবে। কিন্তু সে সেটা না করে দিয়েছে। সে বলেছে গোয়াং আমার শুধু বসই নয়, সে আমার একটা বড় ভাইয়ের মতো আর একটা বন্ধুর মতো। আর তখন গোয়াং বুঝে ফেলে যে এটা তার বোনেরই কাজ। এরপরে আমরা সারাংকে দেখতে পাই। সারাং ওর বন্ধুদের সাথে বসেছিল আর এই নিউজগুলো দেখতে থাকে। তখন দেখা যায় বিভিন্ন নিউজ আরো বানিয়ে বানিয়ে বানানো হচ্ছে। আর একটা ছবিতে তো সারাংয়ের ফেসই দেখানো হয়েছে, কিন্তু তার বন্ধুরা সারাং যাতে দেখতে না পায় এই জন্য তারা টপিকসটি চেঞ্জ করে ফেলে আর সারাংকে নিয়ে মজা করতে থাকে। এরপর আমরা দেখি সারাং নেক্সট দিন অফিসে যায়, কিন্তু লিফটের মধ্যে সব মেয়েরা তাকে বিভিন্ন কথা বলতে থাকে। একজন বলতে থাকে তুমি হেড ম্যানেজারকে কিভাবে পটালে, আর তারা সারাংকে বিভিন্ন নেগেটিভ কথা বলতে থাকে। আর তখনই পিছন থেকে গোয়াং কথা বলে ওঠে। সে বলে আমি সারাংকে পটিয়েছি, সারাং আমাকে পটায়নি। সারাংয়ের আগে আমি সারাংকে পছন্দ করেছি, তাই কিভাবে পটাতে হবে তুমি আমার কাছে জানতে পারো। এটা শুনে তো সে অনেক লজ্জা পেয়ে যায়। এরপর আমরা দেখি সারাং তার কাজে চলে যায়। সেখানে গোয়াং চলে আসে। গোয়াং এসে বলতে থাকে তোমরা সারাংয়ের সাথে কেউ খারাপ ব্যবহার করো না, আমি সারাংকে আগে ভালোবেসেছি, তাই এখানে সারাংয়ের কোনো দোষ নেই। তখন তার স্টাফরা বলে স্যার আপনি কোনো টেনশন করবেন না, আমরা সারাংয়ের খেয়াল রাখবো। আর সে তাদের জন্য কিছু গিফটও নিয়ে আসে। আর এতে করে সারাংয়ের কলিগসরা অনেক খুশি হয়ে যায়। এরপরে আমরা সারাংয়ের বোনকে দেখতে পাই। সে সবাইকে নিয়ে মিটিং করছিল। সে জানতে চাচ্ছিল কে কোন আর্টিকেল ছাপিয়েছে। আর ওই মুহূর্তেই তার বাবা চলে আসে। সে এসে বলতে থাকে এই কাজটি যে তোমার এটা আমি আগেই বুঝতে পেরেছি। তোমার তো বিজনেসে থাকা উচিত হবে না, তুমি পলিটিক্সে জয়েন করতে পারো। এটা শুনে তার বোন বলতে থাকে আপনি কখনোই আমার উপর নজর রাখেননি, আপনি সবসময় আপনার ছেলেকে ভালোবেসেছেন, আমার নিয়ে আপনি কোনোদিনই চিন্তা করেননি। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে ছোটবেলায় অনেক ভালো রেজাল্ট করেছিল আর এটা তার বাবাকে দেখাতে যায়। কিন্তু সে গিয়ে দেখতে পায় সেখানে গোয়াং আর গোয়াং এর মাকে নিয়ে তার বাবা খেলা করছে। এটা দেখে তার অনেক মন খারাপ হয়ে যায়। আর তারপর থেকেই সে গোয়াংকে আর প্রতিদ্বন্দ্বী ভাবে আর নিজেকে সে ফ্যামিলির মেম্বার মনে করে না। এরপরে আমরা সারাং আর গোয়াংকে দেখতে পাই। সে তার দাদির সাথে দেখা করতে যায়। তার দাদির সাথে দেখা করতে গেলে সেখানকার মহল্লার সব মহিলারা চলে আসে। তারা এসে গোয়াংয়ের সাথে ছবি তুলতে থাকে। তারা বলতে থাকে সারাংয়ের জামাই অনেক ধনী আর এই জন্য আমরা তার সাথে ছবি তুলতে চাই। কোনোদিনই আমরা এরকম মানুষকে দেখতে পাইনি, তাই আমাদের সবাইকে ছবি তুলে দাও। এরপরে আমরা গোয়াংয়ের বাবা আর সারাংকে দেখতে পাই। গোয়াংয়ের বাবা সারাংকে বলতে থাকে তোমরা এখন বড় হয়ে গিয়েছো, তাই আমি ইচ্ছা করলেও তোমাদের আলাদা করতে পারবো না। তাই আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি। এখন আমাদের কোম্পানির অবস্থা খুব একটা ভালো না, আর এখন মাত্রই আমাদের গোয়াং ম্যানেজার হয়েছে, তাই আপাতত তুমি কিছুদিন ওর থেকে দূরে থাকো। এটা বলে সে তাকে অন্য একটা হোটেলে পাঠিয়ে দেয়। এগুলো শোনার পরে সারাংয়ের অনেক মন খারাপ হয়ে যায়। সে থমকে যায়, সে কি করবে বুঝতে পারে না। তারপরে সে সেই নির্জন জায়গাটিতে দাঁড়িয়ে থাকে। তার মন অনেক খারাপ থাকে। সেখানে গোয়াং চলে আসে। গোয়াং তাকে বলতে থাকে চলো আমরা একটা পার্কে যাই। এরপর আমরা দেখি তারা ওই পার্কটিতে যায়, কিন্তু পার্কটি রাত হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু সেই পুরো পার্কটি সে ভাড়া করে নেয়। এরপর তারা টিনেজারদের মতো সেখানে মজা করতে থাকে। এরপর আমরা দেখি সারাং সেই হোটেলে চলে যায় আর এইদিকে গোয়াংও বিজনেস ট্রিপে চলে যায়। সারাং সেখানে গিয়ে দেখতে পায় সেখানে স্টাফ অনেক কম আছে আর সেখানে বেশি লোকজনও আসে না। আসলে কিং দ্য ল্যান্ড থেকে যাদের বের করে দেওয়া হয় তাদেরকে এখানে পোস্ট করা হয়। আসলে শাস্তি স্বরূপ এইখানে স্টাফদের পাঠানো হয়। এরপরে আমরা গোয়াংকে দেখতে পাই। গোয়াং কিং দ্য ল্যান্ডে ফেরত আসে।
তার বিজনেস ট্রিপটি শেষ হয়ে যায়। সে সারাংয়ের খোঁজ করতে থাকে, কিন্তু কেউই সারাংয়ের কথা বলতে চায় না। এরপর আমরা দেখি সারাংয়ের একটা কলিগ তাকে বলে দেয় যে সারাংকে কিং গ্রুপেরই অন্য একটা হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এটা শোনার পরে সে তো বের হয়ে যায় সারাংকে ফেরত নিয়ে আসার জন্য। আর সেই মুহূর্তে কেউ একজন তার পিছন থেকে গোয়াং বলে ডাকতে থাকে। আর সে পিছন ফিরে দেখে আর কেউই নয়, এটা হচ্ছে তার মা। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গোয়াংয়ের মা ফার্স্টে গোয়াংয়ের বাবার সাথে দেখা করে। সে সেখানে গিয়ে তার বাবাকে বলতে থাকে, তুমি গোয়াংয়ের লাইফটা হেল করো না, তুমি আমার সাথে যা করেছো গোয়াংয়ের সাথে তাই করো না, গোয়াংকে তার জীবনটা স্বাধীনভাবে চালাতে দাও। এরপরে আমরা দেখি গোয়াংয়ের মা গোয়াংয়ের কাছে যায়, আর তখনই গোয়াংকে সে পিছন থেকে ডাকতে থাকে। এরপর আমরা দেখি গোয়াংয়ের সাথে গোয়াংয়ের মা কথা বলতে থাকে। গোয়াংয়ের মা গোয়াংকে বলে, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে যা করেছি আমার এটা করা উচিত হয়নি। তখন গোয়াং বলে, আপনার সাথে কি হয়েছে আমি সবই জানি, আর এই জন্য আপনাকে সরি বলতে হবে না। এটা বলার পরে সে সেখান থেকে চলে আসে। তার মনের মধ্যে অনেক অভিমান থাকে, কিন্তু সে সেখান থেকে যেতে পারে না। তারপরে সে আবার রুমের মধ্যে ফিরে যায় আর তার মাকে গিয়ে জড়িয়ে ধরে। তারপরে তার মা কান্না করতে থাকে। এরপরে আমরা দেখি আমাদের সারাং তো অনেক মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সে গোয়াংয়ের কথা ভাবতে থাকে, গোয়াংকে অনেক মিস করতে থাকে। এরপর আমরা দেখি আমাদের গোয়াং তো সারাংয়ের সাথে দেখা করতে চলে যায়। গোয়াংকে দেখে সারাং তো অবাক হয়ে যায়, সে ভাবতেই পারেনি যে সে আর কোনোদিন গোয়াংকে দেখতে পাবে। এরপর আমরা দেখি গোয়াং সারাংকে নিয়ে আবার কিংডা ল্যান্ডে ফেরত আসে, আর এটা তার বাবা দেখে অনেক রেগে যায়। তখন সে গোয়াংকে বলতে থাকে, এরপরে কোনো সমস্যা হলে এর দায়ভার তোমাকে নিতে হবে। তখন গোয়াং বলে, বাবা আপনি কোনো টেনশন করেন না, আমার যা করা লাগবে আমি ঠিকই করে নিতে পারবো। এরপর আমরা দেখি গোয়াং আর সারাং একটা রেস্টুরেন্টে বসে থাকে। সেখানে আসলে আমাদের গোয়াং সারাংকে প্রপোজ করতে যাচ্ছিল। আর তখনই সারাং তাকে বলতে থাকে, আমি একটা কাজ করতে চাই, আমি আমার নিজের মতো করে একটা হোটেল চালাতে চাই। আর এটা শুনে তো গোয়াং একটু থমকে যায়। সে ভাবতে থাকে যে কিংডা ল্যান্ড তোমায় ছেড়ে দিতে হবে, তাহলে তো তুমি দূরে চলে যাবে। কিন্তু তারপরেও সে সারাংয়ের কথার অনেক মূল্যায়ন করে। তখন সে তাকে প্রপোজ করে না, সে ভাবে এটা ঠিক সময় নয়। তখন সে বলতে থাকে, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, আমি সব সময় তোমার পাশে থাকবো। এরপরে আমরা দেখি সারাং গোয়াংকে বলতে থাকে, কিছুদিন আগে আমার দাদিকে আমি এই ব্যাপারটা বলেছি, তখন আমার দাদির যত টাকা ছিল তার সঞ্চয় ছিল সে সবই আমাকে দিয়ে দিয়েছে। এরপর আমরা দেখি সারাং গোয়াংয়ের বাবার সাথে দেখা করতে যায়। সে গিয়ে বলতে থাকে, আমি আর চাকরিটি করতে চাই না। তখন তার বাবা বলে, কেন তুমি চাকরিটি করতে চাও না? তখন সে বলতে থাকে, আমি আমার নিজের মতো করে কিছু করতে চাই, আর আমি আপনাকে কখনোই নিরাশ করব না। আপনি আমাকে গোয়াংয়ের যোগ্য মনে করেন না, আমি আমার নিজেকে যোগ্য করে তুলতে চাই। আর এতদিনে আমি এটা বুঝে ফেলেছি আমি গোয়াংকে ছাড়া থাকতে পারবো না। তখন তার বাবা হাসতে থাকে আর বলতে থাকে, এই জন্যই আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে কনগ্রাচুলেশন, তুমি নিজের মতো করে কিছু করার চেষ্টা করো। এরপর আমরা দেখি গোয়াং একে একে সবার থেকেই বিদায় নেয়। এরপর দেখি আমরা সারাং তার জিনিসপত্র নিয়ে কিংডা ল্যান্ডের সামনে গিয়ে দাঁড়ায়। তার অনেক খারাপ লাগে, কেননা সে অনেক দিন ধরে এখানে কাজ করেছিল। তারপরেও তার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা থাকে, কেননা সে নিজের মতো করে কিছু করতে চায়। এরপর আমরা দেখি সারাং একটা বাস স্টপে দাঁড়িয়ে থাকে, আর তখনই সেখানে আমাদের গোয়াং চলে আসে। গোয়াং এসে তাকে অনেকগুলো ফুল দেয় আর তাকে কংগ্রাচুলেশন জানায়, আর তাকে বলতে থাকে যে তোমার নতুন কাজের জন্য আমি সবসময় তোমার পাশে থাকবো। আর তাকে একটা শু গিফট করে আর বলতে থাকে, নতুন জায়গায় যেতে হলে নতুন শু থাকতে হবে। এরপর আমরা দেখি ওরা সেখান থেকে চলে যায়, আর এরপর শুরু হয়ে যায় আমাদের সারাংয়ের কাজ। সে বিভিন্ন হোটেল দেখতে থাকে। সে আসলে একটা ফাঁকা বাড়ি খুঁজছিল, যেটাকে সে সুন্দর করে হোটেলে বানাতে পারবে। সে এমন একটা জায়গা খুঁজছিল যেটার লোকেশন অনেক সুন্দর হবে, কিন্তু সে অনেকগুলো বাড়ি দেখতে থাকে, তার কোনো বাড়ি পছন্দ হয় না। এরপর লাস্টে তার একটি বাড়ি অনেক পছন্দ হয়, যেটা ছিল সমুদ্রের সামনে। এরপর
আমরা দেখি সে ওই বাড়িটি কিনে ফেলে। আবার এদিকে তো আমাদের মিস্টার নোকেও ম্যানেজার বানিয়ে দেওয়া হয়। সে অনেক খুশি হয়ে যায়। আবার স্টাফদের জন্য অনেক সুযোগ সুবিধাও দেওয়া হয়, তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে আর তারা যাতে রেস্ট নিতে পারে, এমন সুযোগ সুবিধাও আমাদের গং করে দেয়। এরপরে আমরা গং আর গং এর বোনকে দেখতে পাই। তো সেখানে গং গিয়ে বলতে থাকে, তোমার ছেলেকে আমেরিকায় পাঠিও না, তোমার ছেলেকে তোমার কাছে রাখো। তখন তার বোন বলতে থাকে, তুমি কোনো কথা বলো না, আমি তোমার থেকে কোনো অ্যাডভাইসই নিতে চাই না। তখন গং বলতে থাকে, তুমি আর আমি আমাদের মাকে যেভাবে ভেবেছি তোমার ছেলে যেন এরকম না ভাবে, তাই তোমার ছেলের জন্য হলেও তুমি তোমার কাছে তোমার ছেলেকে রেখে দাও, আর তুমি নিজেকে আর একা ভেবো না, আমরা তো একটা ফ্যামিলির মতো। এরপরে আমরা দেখি এয়ারপোর্টে ওর বোন আর বোনের বাচ্চা যায়, সেখানে তাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হবে। এরপর আমরা দেখতে পাই তার বোন তো আর ছেলেকে যেতে দেয় না, তার নিজের কাছেই রেখে দেয়। সারাং তো তার রেস্টুরেন্টে অনেক সুন্দর মতো সাজিয়ে ফেলে, আর তারপরে সেখানে গোয়াং চলে আসে। গোয়াংকে দেখে সে অনেক খুশি হয়ে যায়, তারা একসাথে কথা বলতে থাকে, আর সেই মধ্যেই তার ফার্স্ট বুকিংও চলে আসে। এরপর আমরা দেখি প্রতিদিন গোয়াং সেখানে আসতে থাকে, তার সমস্ত কাজে সে হেল্প করতে চায়। সারাং এটা দেখে তাকে নিষেধ করতে থাকে, সে বলতে থাকে, তুমি প্রতিদিন এভাবে আসলে অনেক ক্লান্ত হয়ে যাবে আর ঠিকভাবে কাজ করতে পারবে না, তাই তুমি প্রতিদিন আর এখানে এসো না, হলিডেতে আমরা দুজন একসাথে দেখা করতে পারি। এরপর দেখা যায় হলিডেতে দেখা করার জন্য সে একটা লোক খুঁজে, কিন্তু সেখানে কেউই হলিডেতে কাজ করতে চায় না। এরপরে আমরা দেখি সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে, আর এটা হচ্ছে আমাদের গোয়াংয়ের। গোয়াং সেখানে হলিডেতে কাজ করতে চায়, আর সেখানে তো ওরা মজার ছলে ওকে কাজেও নিয়ে নেয়। এরপর আমরা দেখি আমাদের গোয়াং তো সারাংকে প্রপোজ করে বিয়ের জন্য, আর সারাংও বিয়ের জন্য রাজি হয়ে যায়, আর তারা দুজন দুজনকে হাগ করে, আর তাদের বিয়ের দিনটিও চলে আসে। তাদের বিয়েতে সেখানেই সবাই যায়, গোয়াংয়ের বোনও নর্মাল হয়ে যায়, সেখানে তার বোনও যায়, আর তার মাও থাকে। তার মা সেই বাচ্চাটিকে দেখে বলে, আমি তোমার নানু হই, আর সেই বাচ্চাটিকে সে জড়িয়ে ধরে। এতে করে গোয়াংয়ের বোনই কোনো কিছুই বলে না, সেও খুশি হয়ে যায়, আর বিয়েতে সবাই অ্যাটেন্ড হয়। আমাদের গোয়াংকে তো অনেক হ্যান্ডসাম লাগছিল, আর সারাংকেও অনেক বিউটিফুল লাগছিল। এরপরে আমরা দেখি ওদের বিয়ে হয়ে যায়, আর আমাদের এই ড্রামাটিও এখানে হ্যাপি এন্ডিং হয়। কিং দ্য ল্যান্ড ড্রামাটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।